আমি কোনো মন্ত্রণালয় পছন্দ করি না। আমার নেতা তারেক সাহেব যদি মনে করেন আমাকে মন্ত্রী বানানো দরকার, আলহামদুলিল্লাহ। তারপর যদি মনে করেন এই কাজ আমাকে দিয়ে সম্ভব, আমি সে কাজ করবো। যেগুলো সব এই বাংলাদেশের সব জায়গায় সব ক্ষেত্রেই কাজের দরকার আছে, সব ক্ষেত্রেই উন্নয়নের দরকার আছে, সব ক্ষেত্রেই সমস্যার সমাধান করার দরকার আছে। সমস্যার সমাধান করার মানুষের সংখ্যা খুব কম। সমস্যা তৈরি করতে পারে মানুষের, সমাধানের রাস্তা বের করতে পারে খুব কম মানুষের। আমি সমাধান বের করার একজন মানুষ। কাজেই আমি মনে করি যে কোনো মন্ত্রণালয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো মন্ত্রণালয়ের সমস্যা থাকলে আমি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তারেক সাহেব অনেক আগে থেকেই বলেছেন আগামী নির্বাচনটা বেশ জটিল এবং কঠিন হবে, বাস্তবেও তাই হয়েছে। ডিআইজি যার সারা বরিশাল ডিভিশনের দায়িত্বে, তিনি 3টার সময় গিয়ে রাত 11টা পর্যন্ত ওই সাগরের পাড়ে একটা রিজোর্টে অবস্থান করেছেন। জামাতের কেন্দ্রের নেতার সাথে, জামাতের যে ক্যান্ডিডেট তার সাথে কথা বলেছে। এরকম যুদ্ধ হবে সেটা আমি ধারণা করে যাইনি মাঠে। তারেক সাহেব অনেক আগে থেকেই বলেছেন আগামী নির্বাচনটা বেশ জটিল এবং কঠিন হবে, বাস্তবেও তাই হয়েছে। উনি কী দেখে বলেছেন আমি জানি না, তবে উনি প্রেডিক্ট করতে পেরেছেন সঠিকভাবে, সেটা সঠিক সত্য কথাই। আর এবার যুদ্ধ করেছি মূলত নির্বাচন করতে গিয়া, প্রথমত যুদ্ধ করতে হয়েছে দলীয় মুনাফিকদের বিরুদ্ধে, 1 নম্বর যুদ্ধ করতে হয়েছে। দ্বিতীয় যুদ্ধ করতে হয়েছে আমার এলাকায় কঠিনভাবে আওয়ামী লীগের মধ্যে গ্রুপ আছে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো গ্রুপ ছিল না, সব ঐক্যবদ্ধভাবে আমাকে বিরোধিতা করার চেষ্টা করেছে। 3 নম্বর যুদ্ধ করতে হয়েছে টাকার বিরুদ্ধে, যে বিশেষ করে সবসময় আমরা জেনে আসছি কারাপশন প্রশাসনে কিছু থাকে, কিন্তু এবার কারাপশনকে একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে মহিলাদের ভোট দিয়ে পারচেস করা হয়েছে এবং ইসলামকে বিক্রি করে, আল্লাহর কোরআন বিক্রি করে তাদের ভোট কনফার্ম করার চেষ্টা করা হয়েছে। আর চতুর্থত যেটা ফাইট করেছি সেটা হলো বেস্ট ফাইট, সেটা হলো প্রশাসনিক কু হওয়ার সম্ভাবনা ছিল আমার এলাকায়। প্রশাসন যথেষ্ট পরিমাণ আমাকে ডিস্টার্ব করেছে, সেটা অকল্পনীয় এবং সীমাহীন। বিশেষ করে আপনার আমার ইউনোর ব্যাপারে না। এখানে ধরুন আপনাকে একটা কথা বলি, যে সব জায়গায় ধরেন জেলা প্রশাসন থেকে এডিসি কভার করেছে, কিন্তু আমার নির্বাচনী এলাকায় এডিশনাল কমিশনারকে আসতে হয়েছে। আমার নির্বাচনী এলাকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বরিশাল থেকে যেতে হয়েছে। আমার এলাকায় নির্বাচনের ঠিক আগের দিন ডিআইজি যার সারা বরিশাল ডিভিশনের দায়িত্বে, তিনি 3টার সময় গিয়ে রাত 11টা পর্যন্ত ওই সাগরের পাড়ে একটা রিজোর্টে অবস্থান করেছেন। জামাতের কেন্দ্রের নেতার সাথে, জামাতের যে ক্যান্ডিডেট তার সাথে কথা বলেছে। এটা তো খুব দুঃখজনক, এবং সকল ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আমাকে যাতে পরাজিত করা যায়। আমার ওখানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আমি নামই বললাম না, একজনের নাম তো বললেই ফেললাম, অন্যান্য কর্মকর্তারা একেবারে এ থেকে জেড পর্যন্ত আমি যে খুব কোনো ইম্পার্শিয়ালিটি পেয়েছি আমি কোথাও বলবো না সে কথা। আমি একেবারে টোটালি একটা প্রতিকূল পরিবেশে আমার নির্বাচনটা করতে হয়েছে। কাজেই আমার 4 ধরনের যুদ্ধ এবছর নির্বাচনে করতে হয়েছে। এবারে উন্নয়নের ক্ষেত্রে তো অনেক অগ্রাধিকার আছে। আমি মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেছি এইভাবে যে বড় কাজে আমি হাত দিতে পারি। গভীর সমুদ্র বন্দর আমি করব, যেটা পায়রা বন্দর হয়েছে, একটা সিলটেড, এবং এটা কার স্বার্থে কী করা হয়েছে আপনারা জানেন। আমাদের সাউথে গভীর সমুদ্র বন্দর হবে ইনশাআল্লাহ, এবং সেটা আমরা করার চেষ্টা করবো। এটা একটা। 2 নম্বর হলো ধরেন ফিশ প্রসেসিংয়ের অনেক কাজ আছে, মাছ আহরণ করা, মাছ সংরক্ষণ করা, মাছের সাথে জড়িত যেসব মানুষদের রক্ষা করা, মানুষদেরকে ভালো রাখা, বিমার আওতায় নিয়ে আসা, মানুষ যেন সাফার না করে তার ব্যবস্থা করা, মাছ যখন ধরা বন্ধ থাকে তখন যেন বিপদগ্রস্ত না হয়, এই জাতীয় কার্যক্রম আছে অনেক। 4 নম্বর হলো যে ধরুন আমরা পর্যটন করতে চাই, আমাদের বাড়ির থেকে জাস্ট 20 মিনিটের স্পিডবোটের ড্রাইভ হলো সুন্দরবন, 20 মিনিটের ড্রাইভ হলো কুয়াকাটা। কাজে আমরা চেষ্টা করবো এরকম একটা জায়গায় একটা ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট পর্যটন কেন্দ্র করা। নাম্বার 5 হলো ইকোনমিক জোন করা, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হয়তো 1 নম্বরও নিয়ে আসতে পারি। কারণ আমাদের যে গোল্ড মাইন আছে, আমাদের গোল্ড মাইন হলো এই পাশে বিশিল নদী, এই পাশে বরিশাল নদী, মাঝখানে আমরা দক্ষিণে বঙ্গোপসাগর। এই পানি কাজে লাগিয়ে যে বিশাল কাজ করা সম্ভব মানুষের মাথায়ও নাই, জানে না। এক কর্ণফুলী নদীর পাশে এত বড় পোর্টটা, সমগ্র চট্টগ্রাম নয়, বাংলাদেশের লাইফলাইন হলো ওই চিটাগাং পোর্টটা, বাংলাদেশের লাইফলাইন। আমিও এইরকম একটা কিছু করতে চাই যে বাংলাদেশের লাইফলাইন হবে পাথরঘাটা, সেরকম করতে চাই। তো এইগুলো প্রোগ্রাম আমার মধ্যে আছে, আমি করতে চাই ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় তা সেটা কাজটা করবো। ইকোনমিক জোন তো সমগ্র নদীর পাড়ে ইকোনমিক জোন হতে পারে, একদম পাথরঘাটা থেকে একেবারে নিয়ামতি পর্যন্ত, বেতাগি বামনা 2 সাইডেই ইকোনমিক জোন হতে পারে।
বলেশ্বরের পার দিয়ে আমার সমগ্র জায়গাটা ইকোনমিক জোন হতে পারে, সাউথ ইকোনমিক জোন হতে পারে। আমি সেই ইকোনমিক জোন করে মাল তৈরি করবো, এক্সপোর্ট করবো। আমাদের পোলাপান তো তৈরি করতে আমাদের এরকম 10 গুণ পোলাপান লাগবে আমার কাজ করার জন্য। পোলাপান বলছি শব্দটা মানে আমাদের এই ছেলেপেলে শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত এরকম ছেলেপেলে আমাদের লাগবে কমপক্ষে 10 গুণের চেয়ে বেশি, যে পরিমাণ আমার প্রোগ্রামের মধ্যে আছে। সেখানে আওয়ামী সন্ত্রাসী বাদ দিয়ে সকলের অভিভাবক, যারা ভোট দেয় নাই আমি তাদেরও এমপি, যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা যারা এলাকা ছেড়ে পালিয়েছে নিজের অপরাধের কারণে নিজেরা পালিয়েছে, কেউ তাড়ায় নেই তাদের। নিজেরা এই পরিমাণ অপরাধ করছে তাতে তারা নিরাপদ বোধ করে না যে এলাকায় থাকি। সেই কারণে অপরাধের কারণে তারা নিজেরা পালিয়ে গেছে। তাই নিজেরা যারা পালিয়ে গেছে এরকম সন্ত্রাসীদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। তো আমি মনে করি যে সেই সন্ত্রাসী বাদে সাধারণ আওয়ামী লীগ যারা আছে বা সাধারণ মানুষের মধ্যে যারা থাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সকলের আমি এমপি এবং সকলের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। পলিসির ব্যাপারে সংক্ষেপে বলা তো মুশকিল। পলিসির ব্যাপারে আমাদের নেতা তারেক সাহেবের অনেক প্রোগ্রাম আছে। তারেক সাহেব কে সেটা আগে জানতে হবে। আপনারা যদি তারেক সাহেব সম্পর্কে জানেন তাহলে বুঝতে পারবেন। তারেক সাহেবের তিনি যার বাবা এই দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছেন। তারেক সাহেব তিনি যার পিতা এই দেশের সেনাপ্রধান ছিলেন। তারেক সাহেবের তিনি যার পিতা এই দেশের রাষ্ট্রপতি হয়েছেন। তারেক সাহেব তিনি যার মাতা এই দেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক সাহেব তিনি যেই লোক দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পরে দেশে ফিরে এসে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ডেমোক্রেটিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। 212টি সিট বাংলাদেশে, এটা অকল্পনীয় ঘটনা। দেশটা ভদ্রলোক এখানে ছিলেন না, মাত্র 3 মাসে তার ক্যারিজমা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার কষ্ট দিয়ে তিনি 212টা সিট অর্জন করেছেন তিনি তারেক সাহেব। কাজেই তার প্রোগ্রাম আছে প্রচুর। এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো ভাঙা হয়েছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে, সেগুলোকে প্রতিষ্ঠিত করা। এই দেশের সম্পদ যা লুটপাট হয়েছে সেগুলো ফেরত আনা, আবার ফেরত না এনেও এই সম্পদ যা আছে তা কাজে লাগিয়ে এই দেশের মানুষকে দুঃখ মানে কী বলে দারিদ্রতা থেকে বিমুক্ত করা, এটা তো অন্যতম প্রোগ্রাম। যেসব মানুষরা কর্মহীন আছে সেই সব মানুষকে কর্মক্ষম করে তৈরি করা এবং তাদের কাজের ব্যবস্থা করা, এটা কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে পড়ে। এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের ছিল গণতন্ত্র ভেঙে ফেলেছে, তাই সাহেবের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এই দেশের সার্বভৌমত্ব প্রায় শেষ হয়ে যাচ্ছিল, যাতে সার্বভৌমত্বটা টিকে থাকে তার ব্যবস্থা করা। এই দেশের স্বাধীনতাটা নষ্ট হতে যাচ্ছিল, সেটাকে বাঁচিয়ে রাখা, এইগুলো ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। এবং এই সব মিলিয়ে তাই সাহেব একটা দেশকে ভালোবাসেন, দেশটা ভালোভাবে পরিচালিত হয়, গুড গভর্নেন্স হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেই কাজ তার হিসেবে কাজ হয়। তার হিসেবে অনেক কাজ, খুব দ্রুত কোনো কাজ হবে না, যে যত কথাই বলুক দ্রুত কাজ হবে। গভর্নমেন্টে বসে আমার সদিচ্ছা আছে কি না, আমি এফোর্ট দিচ্ছি কি না, সেটা আপনাকে দেখতে হবে। আমি হয়তো পারলাম না 6 মাসে বা 1 বছরে, তবে আমি মনে করি সুশাসনের জন্য তারেক সাহেব একটা ক্র্যাশ প্রোগ্রাম নেবেন। এবং আমলাদের সংক্রান্ত বিষয়ে আমি ধারণা করি যে যারা মানে আমলা দায়িত্ব পালন করেছেন বা করবেন ভবিষ্যতে, তারা যাতে মানুষের সেবক হয়, মানুষের প্রভু না সেজে বসে, সে কাজ তিনি অবশ্যই করবেন আমি মনে করি। বিচার বিভাগকে তিনি ঢেলে সাজাবেন বলে আমি প্রত্যাশা করি, কারণ বিচার বিভাগ এই দেশের মানুষকে সবচেয়ে বড় ক্ষতি করে ফেলছে, তার নাম হলো বিচার বিভাগ। এই দেশে পুলিশ বিভাগ অনেকখানি ক্ষতি করেছে মানুষকে, সেখানে তিনি ঢেলে সাজাবেন। তারপরে অন্যান্য ক্ষেত্র যা আছে, ইকোনমিক ক্ষেত্র যেটা লাইফ লাইন অ্যাকচুয়ালি মানুষের জীবনের জন্য, সেটা একটা স্ট্রিমলাইন করবেন, যেখানে মানুষ অন্তত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, অথবা নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে অর্থাৎ আলোর মুখ দেখেন তার ব্যবস্থা করা, সেই কাজটা তারেক সাহেব করবেন। এবং সেটা একটা স্বল্প সময়ের মধ্যেই আমাদের প্রোগ্রাম থাকবে। 100 দিনের প্রোগ্রাম তো একটা থাকবে ইনশাআল্লাহ, 100 দিনের পরেও প্রোগ্রাম থাকবে। কাজেই আমরা শর্ট টাইমের মধ্যে এটা অ্যাচিভ করার চেষ্টা করি। একই সাথে এদেশের বেকার মানুষদের জন্য তাদের বিশাল প্রোগ্রাম আছে। সাময়িক কালের জন্য হয়তো তাদের কিছু বেকার ভাতা দেওয়া হবে, কিন্তু তিনি তারপর যাতে এই দেশে বেকার না থাকে তার ব্যবস্থা করবেন। কৃষকরা যাতে 10,000 টাকার ঋণ মকুব করতে হবে তার চেষ্টা করবেন। এই অনেক প্রোগ্রাম, তারেক সাহেবের প্রোগ্রামের 31 দফা তো পড়বেনই, 31 দফার বাইরেও কিন্তু বহু প্রোগ্রাম আছে। ডেমোক্রেসিকে বিল্ড আপ করার কতগুলো দফা আছে, দেশের স্বাস্থ্য বিল্ড আপ করার কতগুলো দফা আছে, কৃষকদের সাহায্য করার বিল্ড আপ করার কতগুলো দফা আছে, এদেশের ফ্যামিলিদের মানে মায়েদের সাহায্যের জন্য কতগুলো দফা আছে, সুস্বাস্থ্যের জন্য কতগুলো দফা আছে, গুড গভর্নেন্সের জন্য কতগুলো দফা আছে, অনেক দফা। আপনি দেখুন 31 দফার হিসেবে ম্যাগনা কার্টা, এটা বাংলাদেশের জন্য একটা, আমি বলবো যে এটা একটা বিরাট দলিল, যে বাংলাদেশের উন্নয়নের জন্য এসে বড় দলিল আমি আর দেখিনি এখন তো আমার এই জীবদ্দশায়। আমি মনে করি এইসব মিলিয়ে তারেক সাহেবের যে সদিচ্ছা এখন এবং যে সততাটা যিনি বুকে ধারণ করেন দেশের মানুষের কল্যাণ, সেই কল্যাণের ধারণ যে করেন তা নিয়ে উনি আপ্রাণ চেষ্টা করবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার সহযোগী হিসেবে আমার যতটুকু করা সম্ভব তার সবটা ইনশাল্লাহ করব।